কেন এতটা শান্তি লাগছে তার? কেন মনে হচ্ছে সময়টা এখানেই থমকে গেলে ভালো হতো? হাজার বছরও এইভাবে তাকিয়ে থাকলেও আয়নের কোনো ক্লান্তি আসবে না। আচ্ছা, এই মেয়েটা তো তার অর্ধাঙ্গিনী। এই মেয়ে কি একান্তই তার? এই মেয়ে কি তার বাপ আচারের হাড়ের তৈরি? পরক্ষণে আয়নের হুঁশ ফিরল। সে এই কোন মায়ায় ডুবে গিয়েছিল? আয়ন ধীর কণ্ঠে বলে উঠল। তুমি এখনো কেন এখানে আছো মেয়ে? কিসের টানে এই বাড়িতে আছো? নিশ্চয়ই আমার মতো একজনকে তুমি ভালোবাসবে না, তাও কেন? আয়না একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের কাছে গিয়ে আর একবার ফিরে তাকালো আদ্রিকার মুখ পানে, আর মনে মনে বলল, তোমার সাথে আমি এমন অন্যায় করতে পারি না। এমনিতেই এই কয়েক মাসে অনেক কিছু সহ্য করেছো। খুব তাড়াতাড়ি মুক্তি করে দেব তোমায়। একটা সুন্দর জীবন তুমিও ডিজার্ভ করো। আয়ন চলে যেতেই আদ্রিকা চোখজোড়া খুলল। কানের চুল গুজে দেওয়ার সময়ই আয়নের স্পর্শে আদ্রিকা ঘুমিয়ে গেছিল। কেঁপে উঠেছিল তার পুরো শরীর, কারণ এটাই ছিল তার জীবনের প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাও আবার তার স্বামীর। কিন্তু ওই পরিস্থিতিতে ঘুমের অভিনয় না করলে আয়নের সামনে অনেক লজ্জা পেতে হতো তাকে। আদ্রিকা বিছানা থেকে উঠল, মনে মনে বলল, আমি কিসের টানে এখানে আছি জানি না, শুধু এইটুকু জানি যে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। আপনাকে দিনে একবার হলেও তো চোখের দেখা দেখতে পাই, এটাই অনেক, এটাই অনেক বেশি। পরক্ষণেই আদ্রিকা ভাবল। উনি এখন ওইদিকে কোথায় গেলেন? ঘুমাননি কেন? আদ্রিকা ঘর থেকে বের হলো। আয়নকে রাবেয়া বেগমের ঘরে ঢুকতে দেখে আদ্রিকাও তার পিছু পিছু গেল। তুই কি বলতে চাচ্ছিস আয়ান? আমি আদ্রিকাকে ডিভোর্স দেব মম। ওর সাথে থাকা আমার সম্ভব না। আদ্রিকার বুকটা ধক করে উঠল, চোখজোড়া ভিজে গেল। সে মোটেও এটা আশা করেনি। আয়নের পিছু পিছু এসে লুকিয়ে এমন কথা শুনবে সে আশা করেনি। তার পক্ষে এসব শোনার সম্ভব নয়। আদ্রিকা আবারও দৌড়ে নিজের ঘরে ফিরে গেল, আর বালিশে মুখ গুজে নীরবে কাঁদতে লাগলো। রাবেয়া বেগম অবাক হয়ে বললেন, কি? হ্যাঁ মম। তুই কি ফারজানাকে বিয়ে করবি? আমার সাথে চিটিং করেছো মম, ও প্রতারণা করেছে। ওর সাথে বিয়ে করার প্রশ্নই ওঠে না। তাহলে তুই কি করতে চাচ্ছিস? একা থাকতে চাচ্ছি। রাবেয়া বেগম এবার সহ্য করতে না পেরে বলে ফেললেন। মেয়েটা তোকে অনেক ভালোবাসে আয়ান। আয়ন থমকালো, চমকে গেল। 440 ভোল্টের শক খেল সে। সে মোটেও এমন কিছু আশা করেনি। আয়ন অস্পষ্ট স্বরে বলল। মানে? রাবেয়া বেগম তাচ্ছিল্যেই বললেন, তোর কি মনে হয়? কি মনে হয় তোর? সব কিছু এত সহজ? বিয়েটা একটা ছেলে খেলা নাকি? আরে, মেয়েদের বিয়ে একবারই হয়। হাদ্রিকা কি কোনো পুতুল? সে কি পারতো না? পারতো না বিয়ের পরের দিন যখন জানতে পারলো যে তুই পরকীয়া করছিস, তখন তোকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে পারতো না? তোর কি মনে হয় ওর মন বলতে কিছু নেই? আদিকা কি কোনো কাঠের পুতুল? নিজেও তো মানুষও। আয়ান অবাক চোখে ছলছল চোখে দাঁড়িয়ে রয়েছে। চোখের পলক ফেললেই চোখ দিয়ে অশ্রু পড়বে নিশ্চিত। আদ্রিকা ভালোবাসে তাকে, কিন্তু কেন? সে তো মেয়েটাকে কিছুই দেয়নি। খুব কষ্টে আয়ান কান্না আটকাচ্ছে। ছেলেদের যে কাঁদতে নেই। রাবেয়া বেগম আবারও বললেন, আরে বেইমান, তুই যখন খাস না তখন ও নিজেও খায় না। মেয়েটা সারাদিন বসে বসে শুধুমাত্র তোর কথাই চিন্তা করে। তোকে কিভাবে ভালো রাখবে, কিভাবে তোর যত্ন নেবে, তোর কখন কি রাখবে, তোর জন্য খাবার রান্না থেকে শুরু করে তোর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখে। সবসময় ওর মাথায় এগুলোই থাকে। মেয়েটা ঠিকই স্ত্রী হিসেবে তোর সমস্ত দায়িত্ব পালন করে। তুই যখন তোর স্ত্রীকে রেখে বাইরে চলে যাস, বাইরে ওই চরিত্রহীন মেয়েটার সাথে ঘুরে বেড়াতিস, তখন এইদিকে তোর চিন্তায় মগ্ন থাকা আদ্রিকা তোর আলমারির কাপড় গুছিয়ে দেয়, তোর ঘর গুছিয়ে দেয়। কোনোদিন একবার বাড়ি ফিরে ওর চেহারাটা দেখেছিস? আমি দেখেছি। তুই যখন বাড়িতে থাকিস না, তখন মেয়েটার মুখে আধা নেমে আসে। তুই বাড়িতে আসার সাথে সাথে ওর চোখে মুখে এক অদ্ভুত প্রফুল্লতা দেখতে পাই, যেন তোর বাড়ি ফিরে আসাতে মেয়েটা কতটা খুশি। আয়ান যেন শূন্যের মাঝে হারিয়ে গেছে। তার বুকের ভেতরটা শূন্য।
যেন কেউ সবটুকু সুখ এক নিমেষে কেড়ে নিয়েছে। প্রতিটা নিঃশ্বাসে তার বুকের পাঁজরগুলো ভারী হয়ে উঠেছে, আর সেই ওজনটাই যেন তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আদ্রিকার জন্য তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা, যার ভাস সে আর বহন করতে পারছে না। চোখের পলক ফেললেই আদ্রিকার মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সে হাত বাড়ালেই ছুতে পারে না। এই বেদনা বোঝার আয়নকে ক্রমশ নিমজ্জিত করছে এক গভীর অন্ধকারে, যেখানে আলো নেই, নেই কোনো মুক্তি। আয়ন খুব ভালো করেই টের পাচ্ছে যে তার বুকের পাশটা খালি, আর তার এই খালি এই স্থানটার অংশ হলো তার বুকে পাঁজরের সৃষ্টি, তার অর্ধাঙ্গিনী আদ্রিকা। রাবেয়া বেগম কান্না ভেজা কণ্ঠে আবারও বললেন, একদম ভেতর থেকে কুড়ে কুড়ে মরে যাচ্ছে ও। আজ 9 মাস হতে চললো তোদের বিয়ে। আজ পর্যন্ত ও নিজের বাবা মাকে এসব সম্পর্কে কিছু বলেনি। আমি এক বাবা মার কাছ থেকে তাদের আদরের মেয়েকে এনে জাহান্নামে রেখে দিয়েছি। ওর কষ্ট দেখে আমার দ্বিগুণ কষ্ট হয় আয়। আমি ভাবি ওর জায়গায় যদি আমার নিজের মেয়েটা থাকতো। আতিকার বাবা মা যদি জানতে পারে যে তাদের মেয়ে এরকমভাবে এখানে থাকে, তাহলে কোনো দিনও এখানে থাকতে দেবে না। এই কারণে আদ্রিকা কখনো কাউকে কিছু বলতে দেয়নি, চুপচাপ সয়ে গেছে। এমনকি আমার সাথেও এমন স্বাভাবিক আচরণ করে, যাতে কিছু হয়নি, সব স্বাভাবিক রয়েছে। রাবেয়া বেগম চোখের কোণ থেকে পানি মুছে আবারও বললেন, জানিস, আমার মনেই হয় না যে ও আমার বৌমা। নিজের মেয়ে মনে হয়। মেয়েটা আমার কথা চিন্তা করে, তোর বাবার কথা চিন্তা করে, আমার আর তোর বাবার সেবা করে। এখন পর্যন্ত ও আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। এত কিছু কেন করবে ও? একটা বারও নিজেকে প্রশ্ন করেছিস যে মেয়েটাকে তুই এতটা অবহেলা করিস, সেই মেয়েটা কেনই বাড়িতে পড়ে থাকবে? আদ্রিকা একজন শিক্ষিত মেয়ে, সে চাকরি করেও নিজের খরচ নিজে চালাতে পারে। তাহলে কেন ও কেন এ বাড়িতে পড়ে থাকবে? কখনো নিজেকে প্রশ্ন করেছিস? আয়ান পুতুলের মতো ধীরে ধীরে দুপাশে মাথা নাড়ালো, যার অর্থ না। রাবেয়া বেগম জোর গলায় বললেন, ভালোবাসা? আয়নের বুকটা আবারও ধক করে উঠল, আবারও তার নিঃশ্বাসের গতি বেড়ে গেল। এই শব্দটার খুব শক্তি। রাবেয়া বেগম বললেন, ভালোবাসে তোকে, খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া কখনো এরকম করা যায় না। ওর জায়গায় আমি হলে তো আমি নিজেই চলে যেতাম, কিন্তু মেয়েটা তোকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। আয়ান এবার চোখের পানিটা আর ধরে রাখতে পারল না, চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা কি তবে ভালোবাসা? হিমেল কি তাকে এই অনুভূতির কথাই বলেছিল? তুই কখনো কি খেতে দেখেছিস ওকে? কখনো কি খাওয়ার কথা বলেছিস? জিজ্ঞাসা করেছিস যে ও কেমন আছে, কি করছে, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা? খবর নিয়েছিস? বাড়ির কেউ ওর কোনো খবর নেয় না, কিন্তু ও ঠিকই প্রত্যেকটা মানুষের ওপর দায়িত্বটা পালন করে যায়। আয়ানের হৃদয়ে গভীর এক অজানা কষ্টের স্রোত বইছে। আয়ানের হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। এক অতৃপ্ত অদৃশ্য আগুন তার ভেতরটা ছারকার করে দিচ্ছে। ফারজানা ছেড়ে যাওয়াতে তার একটু কষ্ট হলো না, কিন্তু এখন আদ্রিকার কথা ভেবেই কেন তার বুকে বাপাসটা জ্বলতে শুরু করেছে, উত্তর জানা নেই তার। আয়না নিতে না পেরে নিজের মাকে জাপটে জড়িয়ে ধরল আর হাউমাউ করে কেঁদে উঠল। রাবেয়া বেগম অবাক হলেন, তার এই ছেলে কাঁদতেও পারে নাকি? বুঝ হওয়ার পর থেকে আয়নকে তিনি কখনো কাঁদতে দেখেননি। আয়ান কাঁদতে কাঁদতেই জবাব দিল, আমি আর পারছি না মম, দোহাই লাগে, চুপ করো। আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা পুড়ে যাচ্ছে আমার। রাবেয়া বেগম আড়ালে মৃদু হাসলেন আর বললেন আয়ানের সোজা উত্তর। জানি না। রাবেয়া বেগম আবারও মৃদু হেসে মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। আয়ান বারান্দায় রাবেয়া বেগমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রাবেয়া বেগম সযত্নে ছেলের মাথায় আলতো হাত বুলিয়ে দিচ্ছে। রাবেয়া বেগম বুঝতে পেরেছেন যে আজ তার ছেলে অনেক বেশি কষ্ট পেয়েছে, না হলে চোখের পানি ফেলতো না, তাই নীরব আছেন। এদিকে আয়ান ঘাপটি মেরে শুয়ে আছে মায়ের কোলে, কিন্তু গভীর রাতের নিস্তবতা আয়ানের মনোভাবকে আরও বাড়িয়ে দিয়েছে। রাতের অন্ধকার যেন এক অগাধ সমুদ্র, যেখানে চাঁদের ক্ষীণ আলো কোনো কিছু স্পষ্ট করে না। আকাশে বাতাসে ঘন কুয়াশার মতো যেন কিছু অজানা বেদনা বিরাজ করছে।
নিচের শহরের আলো দূর থেকে ঝলমল করছে, যেন হারিয়ে যাওয়ার আশায় সুতোর মতো। বাতাসে গাছের পাতাগুলো কাঁপছে, তাদের সুরেলা সঙ্গীত যেন রাতের আরও গভীর শূন্যতার অনুভূতি এনে দিচ্ছে। তার হৃদয়ের কষ্ট যেন রাতের প্রতিটি অন্ধকারে কোণায় লুকিয়ে থাকা। এই নিঃসঙ্গ মুহূর্ত, রাতের শান্তি তার আত্মাকে একাকিত্ব আরও গভীরে নিয়ে যাচ্ছে। তাকে স্মরণ করিয়ে দিচ্ছে তার অভ্যন্তরীণ বেদনার কথা। আয়নের এখন বারবার মনে পড়ছে সেই রাতের কথা, সেদিন যে আদ্রিকার গায়ে হাত তুলে বাসর ঘর থেকে বের করে দিয়েছিল। আয়নের খুব ইচ্ছে করছে নিজেকে পেটাতে। কেন এত কষ্ট দিল সে মেয়েটাকে? ফারজানার মোহ এসব করলো সে? আয়নের মাথায় আর একটা কথা ঘুরপাক খাচ্ছে। আদ্রিকা সত্যিই তাকে ভালোবাসে? প্রথম থেকে করা সমস্ত সেবা যত্ন আয়নের মনে করাচ্ছে। আদ্রিকা কখনো তাকে অসম্মান করেনি, সবসময় তার কথাই ভেবেছে। আচ্ছা, এটাই কি তবে ভালোবাসা? তাহলে কি হিমেলের মতে সত্যি আমি ভালোবাসার অর্থ এতদিন বুঝিনি? এই যে আমার এখন আদ্রিকার জন্য বুকটা ফেটে যাচ্ছে, এটা কি ভালোবাসা বলা যায়? এসব ভাবতে ভাবতে আয়ন নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে পূর্ণিমার চাঁদের দিকে। এমন সময় আয়ন ডেকে উঠল। মা। রাবেয়া বেগম চমকে উঠলেন। কতদিন পর তার ছেলে তাকে মা বলে ডাকলো। আমেরিকা থেকে পড়াশোনা করে আসার পর থেকেই আয়ন কখনো মা বলে ডাকেনি। আজ মা ডাক শুনে রাবেয়া বেগম আবেগে আপ্লুত হয়ে বললেন। বল বাবা। আয়ন অসহায় কণ্ঠে বলল। আমি এখন কি করব? রাবেয়া বেগম ছেলেকে খোঁচা দিতে মজার ছলে বললেন। আর কি করবি? আদ্রিকাকে ডিভোর্স দিবে। আয়ন তৎক্ষণিক মায়ের কোল থেকে ফট করে উঠে চেঁচিয়ে বলল। অসম্ভব, জীবনে সম্ভব না। বিয়েটা কি ছেলে খেলা পেয়েছো? তোমার যখন ইচ্ছে তখন আমি বিয়ে করব, আবার তোমার যখন ইচ্ছে তখন আমি ডিভোর্স দেব। এত সহজ? বিয়ে করেছি তোমার ইচ্ছেতে, এখন সংসার করব আমার ইচ্ছে মতো। রাবেয়া বেগম অমায়িক হাসলেন আর বললেন। ডিভোর্সের কথা কে প্রথম বলেছে? আয়ন এবার একটু মিয়ে গিয়ে বলল। আমি কি আর জানতাম না কি যে ওই মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে? আমি তো ভেবেছিলাম ও আমার সাথে থাকতে অস্বস্তি বোধ করছে বা আমাকে ঘৃণা করছে, এই জন্য তো ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাইলাম। কিন্তু এখন যেহেতু ও আমাকে ভালোবাসে, সেহেতু ওকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ও চাইলেও এখন ডিভোর্স পাবে না। পরক্ষণে সে আবার বলল। আচ্ছা মা, আমি কি ওকে ভালোবাসি? রাবেয়া বেগম বললেন। তোর কি মনে হয়? আয়ান মায়ের পাশে বসে বলল। হয়তো না, তবে ওর প্রতি একটা অদ্ভুত টান আছে। জানো মা, ওর আশেপাশে থাকলে এখন কেন জানি খুব শান্তি অনুভব করি। ওর চেহারাটা দেখলে খুব প্রশান্তি অনুভব হয় আমার, যেন মনে হয় আমার বুকের বাঁ পাশটা পরিপূর্ণ। ফারজানাকে নিয়ে কখনো এমন অদ্ভুত অনুভূতি হয়নি। কিছুক্ষণ থেমে আয়ান আবারও বলল। তবে এটা ভালোবাসা না। আমি তো ওকে ওর মতো করে ভালোবাসতে পারিনি। ও আমাকে যেমনভাবে ভালোবেসেছে তার তুলনায় কিছুই করিনি। হয়তো আমি এখন ওকে ভালোবাসি না, কিন্তু বিয়ে এবং কবুল নামক দুটি শব্দের আকর্ষণের জন্যই ওর প্রতি আমার এতটা টান আছে। তবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর মন জয় করেই ছাড়ব। জানি ও আমায় ভালোবাসে, কিন্তু আমি ওকে এক নতুন রূপধারী আয়ানকে ভালোবাসতে বাধ্য করব। ও যেমন আমাকে ভালোবাসে, ঠিক তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে আমি ওকে আমার করে নেব। রাবেয়া বেগম চকচক চোখে বললেন। ইনশাল্লাহ। কিছুক্ষণ পর আয়ান বলল। মা, তুমি কি জানি বলতে চেয়েছিলে আমাকে? রাবেয়া বেগম বললেন। না, কিছু না, এমনিতেই। তুই এখন ঘুমোতে যা। আর আদ্রিকার বিষয়টা তুই কি করবি সেটা তোর ব্যাপার। আয়ান বলল। আচ্ছা। আয়ান চলে যেতে নিলে রাবেয়া বেগম আবারও ডেকে উঠলেন। আয়ান। বলো মা। রাবেয়া বেগম আবেগী কণ্ঠে বললেন। আজ থেকে আমায় মা বলেই ডাকিস বাবা। তোর মুখে মার একটা শুনে আমার যে ভীষণ ভালো লাগে রে। আমার সেই ছোট্ট আয়ানের কথা মনে পড়ে যায়। বিদেশিদের মতো মম বম করিস না তো। আয়ান একটা সুন্দর হাসি দিয়ে বলল। আচ্ছা মা। সে রাতে আদ্রিকা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল।
রাবেয়া বেগম ঘুমানোর আগে আজিজ চৌধুরীকে কল করলেন। হ্যাঁ রাবু, শুভ সকাল। রাবেয়া বেগম বিরক্তি নিয়ে বললেন, রাখো তোমার শুভ সকাল, এখানে এখন রাত, বুঝেছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, তোমার ছেলের চোখ খুলে গেছে। আজিজ চৌধুরী অবাক হয়ে বললেন, সত্যি? হ্যাঁ, সবই আদ্রিকার জন্য। বলেছিলাম না, আদ্রিকাকেই তোমার ছেলেকে লাইনে আনবে। এখন শুধু ওদের একটু সময় দরকার। আলহামদুলিল্লাহ। শোনো, আমেরিকায় আসার ব্যাপারটা বলেছে ওদের? না, এখনো বলিনি। কাল সকালে সবাইকে একসাথে বলবো। আমার মনে হয় আমেরিকায় যাওয়ার ব্যাপারটা ওদের জন্য ভালো হবে। তাহলে আয়ান আর আদ্রিকে একটু স্পেস পাবে। আমারও তাই মনে হয়। একটি নরম আলো ধীরে ধীরে পৃথিবীর উপর ঝরে পড়ছে। পাখিদের মিষ্টি কণ্ঠস্বর দূরের আকাশ থেকে ভেসে আসছে, আর শিশির বিন্দু রোদের ছোঁয়ায় মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে তাজা ফুলের ঘ্রাণ, যেন প্রকৃতির নতুন দিনের শুরুতে এক বিশেষ বার্তা দিচ্ছে। সূর্য আকাশে কোণে উঠে আসছে, তার সোনালি আলোয় পুরো পৃথিবীকে রাঙিয়ে তুলছে। সব কিছুতে যেন এক অদ্ভুত শান্তি। নীরবতা তার নতুনত্বের ছোঁয়া, নতুন দিনের শুরু, নতুন সম্ভাবনা। এমনই একটি সকাল যেখানে প্রতিটি মুহূর্তের মধ্যে একটি নতুন গল্পের শুরু লুকিয়ে আছে। ঘুম থেকে উঠে আদ্রিকা নিচে গেল। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। নিচে গিয়ে দেখলো রাবেয়া বেগম উঠে পড়েছেন। মা, আমি কি ঘুম থেকে উঠতে দেরি করে ফেললাম নাকি? না রে আদ্রিকা, আমি তাড়াতাড়ি উঠলাম। শোনো, এই নাও কফি। একটা রামিসার ঘরে, আরেকটা আমার ছেলের ঘরে দিয়ে এসো। আর হ্যাঁ, আয়ানকে একটু ঘুম থেকে ডেকে দিও তো। আদ্রিকা অবাক হয়ে বলল, আমি হ্যাঁ, তুমি। আর শোনো, তোমাদের তিনজনের সাথে আমার একটা জরুরি কথা আছে। তাড়াতাড়ি ওদেরকে আসতে বলো। আদ্রিকা প্রথমে রামেশের ঘরে গিয়ে তাকে ডেকে দিল। আর তাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। এরপর আয়নের ঘরে গেল। আদ্রিকা যখন আয়নকে ডাকতে এগিয়ে আসছে, তার দৃষ্টি আটকে যায় আয়নের মুখের ওপর। আয়নের মুখে ছড়িয়ে থাকা এক অদ্ভুত মাধুর্য, যার গভীরে সে ডুবে যায়। আয়নের চেহারায় যে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে আছে। তার ত্বক যেন দীপ্তময়, ঘন কালো চোখে এর পাতা ভারী হয়ে বন্ধ, যেন কোনো সুরম্য স্বপ্নের এর দেশে ভেসে যাচ্ছে। তার নাকের শীর্ষে, মুখে কাটা কাটা রেখা, আর গালে হালকা ছাপ, যেন কোনো নিপুণ শিল্পীর হাতে করা মূর্তি। রাতে ঘুমানোর কারণে আয়নের চুলগুলো একটু এলোমেলো, আর তার ত্বকে যেন সকালের রোদের মৃদু আভা লেগে আছে। আয়নের নাকের ওপরে হালকা তেল চকচক করছে, যা তাকে আরও মোহনীয় করে তুলেছে। আদ্রিকার চোখ ঘুরে যায় আয়নের নিখুঁত নাকের দিকে, যেখানে তেলে সেই মৃদু জেল্লা এক ধরনের কোমল উষ্ণতা ছাড়িয়ে দিচ্ছে। তার নিঃশ্বাসের সাথে ত্বকের মসৃণতা, এই মিশ্রণ যেন আদ্রিকার হৃদয় এক নীরব সুর সৃষ্টি করেছে। আদ্রিকা মুগ্ধ হয়ে আয়নের মুখের প্রতিটা খুঁটিনাটি দেখছে, যেন কোনো শিল্পকর্মের ওপর তার দৃষ্টি আটকে গেছে। সে নীরবে এই সৌন্দর্য উপভোগ করতে থাকে, যেন আয়নের ঘুমন্ত মুখ তার হৃদয়ে এক স্মরণ স্মৃতি হয়ে থাকবে। আদ্রিকার মনে হয় এই সৌন্দর্যকে একবার ছুঁয়ে দেখা উচিত, কিন্তু সে নিজের হাত সরিয়ে নেয়। আয়নের চোখের পাতাগুলো আলতোভাবে বন্ধ, আর তার নিঃশ্বাসের সুরেলা ছন্দ যেন এক অপার্থিক সঙ্গীত। ঠোঁটের কোণে লেগে থাকা সেই চিরচেনা হাসি, যেন কোনো সুখ স্বপ্নের ছোঁয়া। আদ্রিকা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আয়নের দিকে। তার একদম ডাকতে ইচ্ছা করছে না আয়নকে। সকালের শান্তি, আয়নের মুখের কোমলতা, তার নাকের সেই তরল চকচকে আভা, সব মিলিয়ে আদ্রিকা এক অপূর্ণ মায়ের আবদ্ধ হয়ে যায়। সে আয়নকে ডাকতে ভুলে যায়, বরং এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়, যেন এই সকালের মায়াবী মুহূর্ত তারা একসাথে হারিয়ে যেতে না পারে। কিছুক্ষণ পর নিজের ইচ্ছা দমিয়ে রাখতে না পেরে বিছানার পাশে বসে আলতো হাতে আয়নের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে আয়নকে ডাকতে শুরু করে। শুনছেন? উঠে পড়ুন, সকাল হয়ে গেছে।
তার এই মিউট রেডিওর আওয়াজ কি আর আয়ানের কানে পৌঁছেছে? আদিকা মাঝে মাঝে খুব হাসি পায় এটা ভেবে যে এই লোক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য রামিসাকে বকাবকি করে, অথচ নিজের মাঝে মাঝে বেলা করে ঘুম থেকে ওঠে। আরেকটু ডাকাডাকির পর আয়নের চোখ পিটপিট করে নড়তে দেখা দিল। আদ্রিকা আবারও ডাকলো। উঠে পড়ুন, মা ডাকছে। আলতো করে চোখ খুলে সাত সকালে আদ্রিকাকে নিজের ঘরে দেখে অবাক না হয়ে পারল না আয়ান। ধরপড় করে বিছানা থেকে উঠে পড়ল আর ঘুম ঘুম মোহনীয় কণ্ঠে বলে উঠল, দেরি হয়ে গেছে আদ্রিকা, আর একটু আগে ডাকতে। আদ্রিকা থমকে গেল। এই প্রথমবার আয়ান ওর নাম ধরে ডেকেছে। এই 9 মাসে কোনোদিন আয়ান আদ্রিকার নাম ধরে তাকে ডাকেনি। আয়নের মুখে আদ্রিকা নিজের নাম শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে। আয়নের মুখে তার নামটা কত মোহনীয় লাগে। আদ্রিকার ইচ্ছে করলো আর একবার আয়নের মুখে তার নামটি শোনার। হয়তো বা আয়ান তার মনের কথা কোনো এক জাদুকারীর মাধ্যমে বুঝে গেছিল। তাই আয়ান আবারও বলল, কি হলো আদ্রিকা, স্ট্যাচু অফ লিবার্টি হয়েছ কেন? আদ্রিকা এবার একটা ঢোক গিলে বলল, মা আপনাকে ডাকছে, কিছু না কি বলতে চান? এই কফিটা আপনার। বলেই আদ্রিকা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, রকেটের স্পিডে আয়নের ঘর থেকে বেরিয়ে আসলো। আয়ন একটু মুচকি হেসে ভাবল। মেয়েটা কি ভয় পেল নাকি লজ্জা পেল? আয়ান কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। আয়নকে আসতে দেখে রাবেয়া বেগম বললেন, হ্যাঁ রে আয়ান, তাড়াতাড়ি আয়, কথা আছে। কি কথা মা, এত সকাল সকাল সবাইকে এনে হাজির করিয়েছ? রাবেয়া বেগম সুন্দর করে হেসে বললেন। তোদের জন্য একটা সুখবর আছে। রামেশা যেন খুব মজা পেল, লাফিয়ে উঠে বলল, বলো মম, তাড়াতাড়ি বলো। আয়ান আর আদ্রিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রাবেয়া বেগমের দিকে। তাদের দুজনের দিকে একবার তাকিয়ে রাবেয়া বেগম বললেন, নয়নতারার বিয়ে ঠিক হয়েছে, তাও আবার সার্জিসের সাথে। আয়ান আর রামিসা একসাথে সোফা থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল। হোয়াট? বেচারে আদ্রিকা কিছুই বুঝলো না। এই নয়নতারা তো আবার কে, কোথা থেকে এলো? আয়ন যখন অবাক হওয়ার রেসটা কাটাতে পারেনি, তখন রামিসা বলে উঠল, বিয়ে নয়নতারার? কেন, কখন, কোথায়, কিভাবে? আয়ান অভিযোগের সুরে বলে উঠল, মামুনির কি এই কাজটা করা উচিত হয়েছে মা? আমাদেরকে না জানিয়ে নয়নতারার বিয়ে ঠিক করে ফেললো। রাবেয়া বেগম কিছু বলতে যাবে, তার আগেই এদিকে বেচারি আদ্রিকা মিনমিন করে বলল, আমাকে কেউ একটু বলবেন যে ঠিক কার বিষয়ে কথা বলছেন আপনারা? আয়ান যেন এই সুযোগই খুঁজছিল। উৎসুক হয়ে বলে উঠল, ওকে তুমি চিনবে না আদ্রিকা, ও আমেরিকায় থাকে, আমার ফুফাতো বোন হয়। আদ্রিকা ছোট করে বলল। ও, রাবেয়া বেগম বলে উঠলেন, তোরা দেরি করিস না, যা গোছগাছ করার আছে শুরু কর, কাল সকালের ফ্লাইটেই যাব। আদ্রিকা বলল। মা আমিও। রাবেয়া বেগম হেসে বললেন, হ্যাঁ মা, অবশ্যই, তুমি না গেলে কি করে হবে? আয়নের ফুপু এমনিতেই ক্ষেপে আছে, কারণ তোমাদের বিয়েতে তো আসতে পারিনি, তাই তোমাকেও দেখেনি। তোমাকে আর আয়নকে না নিয়ে গেলে আমাকে আর ওই দেশে ঢুকতেও দেবে না। আদ্রিকা মুচকি হাসল। রাবেয়া বেগম মনে মনে ভাবলেন, আমার আসল উদ্দেশ্য তো তোমার আর আয়নের মিল করানো। ওখানে গিয়ে তোমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক করিয়ে তবেই দেশে ফিরব, ইনশাআল্লাহ। সন্ধ্যার আকাশে লাল কমলার রঙের আভা মিশে যাচ্ছে ধীরে ধীরে। সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আর তার শেষ রশ্মিগুলো গাছের পাতা আর নদীর জলে বিন্দু প্রতিফলিত হচ্ছে। হালকা বাতাসের চারপাশে গাছপালা পাতা নরম নাচছে। পাখিরা তাদের শেষ গান গেয়ে ঘরে ফিরছে। দূর থেকে কোথাও মন্দির বা মসজিদের প্রার্থনার ধ্বনি শোনা যাচ্ছে, যা এই মুহূর্তটাকে আরও পবিত্র করে তুলেছে। নদীর ধারে বা গ্রামীণ পথে কয়েকটি ছোটো ঘরে জানালা দিয়ে আলো ছড়িয়ে পড়েছে, যেন আশেপাশে প্রকৃতির রাত্রির স্বপ্ন হারিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সোনালি সন্ধ্যায় আদ্রিকা নিজের ঘরে লাগেজ গোছাতে শুরু করেছে। একটু আগে সে রাবেয়া বেগমকে ওষুধপত্র খাইয়ে ব্যাগ গুছিয়ে দিয়ে এসেছে। এখন রাবেয়া বেগম রামিসা দুজনেই ঘুমাচ্ছে। কাল সকাল সকাল উঠতে হবে যে, তাই বিশ্রাম নিচ্ছে তারা।
আয়নের খবর আদ্রিকা আপাতত জানে না। দুপুরে খাওয়া দাওয়া শেষে সে ঘরে ঢুকেছে ঘুমানোর জন্য। আদ্রিকা একে একে সব জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে। সে একটু বেশিই কাপড় নিল, কারণ রাবেয়া বেগম বলেছেন ওখানে নাকি অনেক দিন থাকতে হবে। লাগেজের দিকে তাকিয়ে আদ্রিকা যখন কাপড় চাপড় গোছাতে ব্যস্ত, তখন সে দরজা থেকে গলা খাকুরের আওয়াজ পেল। সাথে সাথে পেছন ঘুরে আয়নকে দেখে অবাক হলো। তাড়াতাড়ি করে মেয়েটা ওড়না ঠিকঠাক করে নিল আর ধীর কণ্ঠে বলে উঠল, আপনি এই সময় ঘুমোননি? আয়ান মাথা চুলকে জিজ্ঞেস করলো। ভেতরে আসি। আদ্রিকা উৎসুক হয়ে বলল। আয়ান ভেতরে ঢুকে বলল, আসলে একটা কথা বলতাম, তুমি কিছু মনে না করলে আর কি। আয়ানের মধ্যে নার্ভাসনেস দেখে আদ্রিকা আবারও বেশি উৎসুক হয়ে বলল। বলুন না, সমস্যা নেই, বলুন আপনি। আয়ান আমতা আমতা করে বলল। আমার লাগেজ গুছিয়ে দিতে একটু সাহায্য করবে? আদ্রিকা একটু অবাক হলো। এত বড় মানুষটা লাগেজ গোছাতে পারে না, এটা কোনো কথা নাকি? আদ্রিকা কিছু বলতে যাবে, তার আগেই আয়ান আবারও তাড়াহুড়ো করে বলে উঠল। না মানে মাকেই বলতাম, কিন্তু মা তো মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে আর আমার পাঞ্জাবিগুলোও খুঁজে পাচ্ছি না। মূলত আয়ানের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। না সে পাঞ্জাবি নামে কোনো বস্তু আদৌ খুঁজেছে। তার তো লক্ষ্য একটাই, তার তো প্রধান লক্ষ্য অন্য কিছু। বেচারি আদ্রিকা তো আর সেটা বুঝলো না। তবে পাঞ্জাবির কথা বলতেই সে বড় বড় চোখ করে এক হাত মাথায় দিয়ে বলল, হায় আল্লাহ, আমি তো আপনার সব পাঞ্জাবি ধুয়ে দিয়েছি। ওগুলো কাল সকালের মধ্যে শুকাবে না তো, আর শুকালেও আয়রন করতে লাগবে। আপনার তো আর কোনো পাঞ্জাবি নেই, তাই না? আয়ান বোকা বনে গেল। সে তো পাঞ্জাবি খোঁজেনি। বাহ, অন্ধকারে মারার ঢিল লেগে গেল। আয়ান বলে উঠল, আরে না, সমস্যা নেই, আমি তো এমনি খুঁজছিলাম পাঞ্জাবি। আমি তো পাঞ্জাবি নিয়ে যাব না, আমরা তো আমেরিকায় গিয়েই শপিং করব। আমার এত কিছু নিয়ে যাওয়ার লাগবে না। এরপর আয়ান আদ্রিকার লাগেজের দিকে তাকিয়ে বলল, সে কি, তুমি এত কাপড় নিয়েছো? এত কাপড় নেওয়া লাগবে না আদ্রিকা, 2-3টে নাও। ওখানে গিয়ে তোমায় আমি নতুন কাপড় কিনে দেব। না না, আমার লাগবে না তো। আয়ান দুহাত কোমরে রেখে বলল, আমি তোমায় জিজ্ঞেস করিনি, বুঝেছো? বলেছি আমেরিকায় যাবে আর কিছু কিনবে না। তা কি হয় নাকি বোকা? আমরা সবাই ওখানেই নতুন করে শপিং করব। আর নয়নতারার বিয়ের জন্য তো শপিং করতেই হবে। এখন চলো, আমার লাগেজ গুছিয়ে দিতে সাহায্য করো। আদ্রিকা আয়ানের ঘরে এসে আলমারি থেকে বেছে বেছে কাপড় নিচ্ছে আর লাগেজে গুছিয়ে দিচ্ছে। কয়েকটা কাপড় গুছিয়ে আদ্রিকা আয়ানকে বলল, আপনি একটু দেখুন তো, এই কয়টা দিয়ে আপনার হবে? অবশ্যই হবে। বলেই আয়ান লাগেজের চেন লাগিয়ে দিল। আদ্রিকা বলল, আমি কি এখন যাব? না না, একটু দাঁড়াও। আয়ান নিজের কাবার থেকে একটা শপিং ব্যাগ বের করলো এবং আদ্রিকার দিকে বাড়িয়ে দিল। আদ্রিকা এবার আয়নের দিকে তাকালো। আদ্রিকা একবার আয়নের দিকে তাকালো, একবার আয়নের হাতে থাকা ব্যাগের দিকে তাকালো। আয়নকে দেখে মনে হচ্ছে সে খুব অপ্রস্তুত। বাম হাত দিয়ে নিজের ঘাড় স্লাইড করে ঠোঁট ভিজিয়ে আমতামতা করে বলল। এটা তোমার। আদ্রিকা এখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নের দিকে। আদ্রিকার হেলদোল না দেখে আয়ান বাঁ হাত দিয়ে আদ্রিকার কাঁপতে থাকা ডান হাতটা নিজেই ধরল এবং শপিং ব্যাগটা ধরিয়ে দিল। আবারও আয়ানের অপ্রত্যাশিত স্পর্শে আদ্রিকা কেঁপে উঠল, তবে বুঝতে দিল না সেই মানুষটিকে। আয়ানও যে আদ্রিকার হাত ধরে স্বাভাবিক ছিল তা কিন্তু না। আদ্রিকা এবার ব্যাগটার দিকে তাকিয়ে আয়ানকে বলল। এইটা এটা আমার জন্য? আয়ান মুচকি এসে বলল। হুম, তোমার জন্য, শুধু তোমার জন্য। আদ্রিকা আবার বলল। কি আছে এতে? আয়ান আরেকটু হেসে বলল। খুলে দেখো। আদ্রিকা ব্যাগটা খুলে ভেতরে একটা বড় প্যাকেট পেল। আবারও আয়নের দিকে এক পলক তাকিয়ে প্যাকেটটা খুলে ফেলল। আদ্রিকা দেখল সে একটা ডার্ক মেরুন রঙের শাড়ি। আদ্রিকা দেখল যে একটা ডার্ক মেরুন রঙের শাড়ি। আয়ান তো অপলক দৃষ্টিতে তাকিয়ে তার অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া দেখতে ব্যস্ত। সে তো মূলত এই শাড়িটা দিতেই আদ্রিকাকে এই ঘরে নিয়ে এসেছে। লাগেজ গোছানো তো বাহানা মাত্র। আদ্রিকা খুশিতে নিঃশব্দে কেঁদে দিল।
আদ্রিকার চোখে পানি দেখে আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো। কি হলো আদ্রিকা, তুমি কাঁদছো কেন? আদ্রিকা চোখ মুছে ভিজে যাওয়া অক্ষিপল্লব মেলে আয়নের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল,